সাহস হয় কিভাবে আমার পায়রাকে চরিত্রহীনা বলার? পুরো এলাকাকে এ কথা বিশ্বাস করাতে পেরেছেন বলে আমাকে যে বিশ্বাস করাতে পারবেন ভাবলেন কি করে? আমগো কথা বিশ্বাস না হইলে বাকিগো গিয়া জিগা। ইরার কথা তো আর অবিশ্বাস করবি না, ওরে জিগা তুই। ইফাত আর বিলম্ব না করে ছুটল ইরার ঘরে। ভাইকে ঘরের ভেতরে প্রবেশ করতে দেখে কান্নার বেগ বেড়ে গেল ইরার। ইফাত বোনের ঠিক সামনে বসলো, মাথায় হাত রেখে জিজ্ঞেস করলো, বাকিরা একদম সত্যি কথা বলবি, তোর ভাবি কই? সবে কি করেছে ওর সাথে? আতিফ কই গেছে? মেজো ভাই, ওরা ভাবি রে। এতটুকু বলেই থেমে গেল ইরা। দৃষ্টি গিয়ে দরজার সামনে দাঁড়ানো ইসমতারা এবং নওয়াজ মির্জার উপরে পড়েছে। ইফাতও সেদিকে তাকালো। যা বোঝার বুঝে গেছে ইতোমধ্যে। চুপচাপ সেখান থেকে বের হয়ে গেল। পেছন থেকে নওয়াজ মির্জা পুত্রের উদ্দেশ্যে বললেন, যে মাইয়া গেছে গা সে মায়ের চিন্তা বাদ দে, এর থেকে ভালো মাইয়া আইনা দিমু তোরে। প্রতিমধ্যে থেমে গেল ইফাত। ঘাড় ঘুরিয়ে পিতার পানে তাকায়। চোখ জোড়া রক্তিম বর্ণ ধারণ করেছে এতক্ষণে। শান্ত কণ্ঠে হুমকি দিয়ে বলল, আর একবার যদি আমার পায়রার নামে মিথ্যা অপবাদ রটান তাহলে আমি ভুলে যাবো আপনারা আমার আব্বা আম্মা। বাড়ি থেকে বেরিয়ে গেল ইফাত। নওয়াজ মির্জা স্ত্রীর দিকে কঠিন দৃষ্টিতে তাকালেন, বললেন, সব তোমার লেগা হইছে শয়তান মহিলা, আমার সংসারটা ধ্বংস করে দিছে। মেয়ের চিন্তায় শিখা বেগমের অবস্থা খারাপ। কাঁদতে কাঁদতে রাতারাতি চেহারার অবনতি হয়েছে। গত রাতে ঘুম হয়নি একটু। নির্বাক বসে আছেন ফয়সাল ইসলাম। স্ত্রীকে দেওয়ার মতো সান্ত্বনা ওনার কাছে নেই। বাড়ির ভেতর ইফাতকে প্রবেশ করতে দেখে ভ্রুজোড়া কুঁচকে নিলেন। রক্ত গরম হয়ে উঠল। ইফাত ওনার ঠিক সামনে এসে দাঁড়ালো। কিছু বলার জন্য উদ্যত হতেই ফয়সাল ইসলাম তাকে বলার সুযোগ না দিয়ে নিজেই বললেন, তোমার কারণে আমার মেয়ের জীবনটা এমন হয়ে গেছে। চারিদিকে ওর চরিত্র নিয়ে আলোচনা হচ্ছে। আমার মেয়ের কি সত্যি চরিত্রের কোনো দোষ আছে? আমি শুরুতে জানতাম ওর সঙ্গে এমন কিছুই যে হবে, তাই তোমার সঙ্গে বিয়ে দিতে অনিচ্ছুক ছিলাম। পরিবারের চাপে পড়ে যে ওই সব ভালোবাসার জানালা দিয়ে পালাবে তাও জানতাম, কিন্তু না, তুমি তা কিছুতেই মানলে না। বড় বড় কথা বলে আমার মেয়েটাকে কেড়ে নিলে আমার থেকে। অপরাধীর মতো মাথাটা নত করে নিল ইফাত। কি বলবে বুঝতে পারছে না। নিজের ভেতরটাই তো দহনে পুড়ে ছারকার হয়ে যাচ্ছে, যা এই মুহূর্তে কারোর সামনেই প্রকাশ করতে পারছে না। পারছে না চোখ দিয়ে অশ্রু ঝরাতে। স্ত্রীর চিন্তায় দম বন্ধ হয়ে আসছে। ইফাতের নীরবতা দেখে চোখ রাগ মাথাচাড়া দিয়ে উঠল। ফয়সাল ইসলামের ধমকে বলে উঠলেন, কি হলো, চুপ আছো কেন? আমার মেয়ে কোথায়? সত্যি আমি জানি না, বাড়িতে সবাইকে জিজ্ঞেস করেছি কিন্তু সবার এক কথা। নিজেকে আর সামলাতে পারলেন না ফয়সাল ইসলাম। সজোরে থাপ্পড় বসিয়ে দিলেন জামাতার গালে। একটুও চমকালো না ইফাত। দীর্ঘশ্বাস ফেলে স্থান ত্যাগ করলো। এলোমেলো পা ফেলে এগিয়ে গেল মেন রাস্তার দিকে। কোহিলি এবং মামুন বাড়িতে চলে এসেছে। স্ত্রীকে বাড়িতে পৌঁছে দিয়ে কোথায় যেন চলে গেছে মামুন। আমিনার মায়ের থেকে সকল ঘটনা শুনে অবাক হলো কোহিলি। হাত মুখ ধুয়ে চলে গেল ননদের কাছে। 3 দিন পার হলো। সদরের থানায় গিয়ে পায়রার নামে নিখোঁজ হওয়ার ডায়েরি লিখিয়ে এসেছে ইফাত। পুলিশ এই 3 দিন অনেক খুঁজোখুঁজি করেও কোথাও পায়নি তাকে। ফয়সাল ইসলাম, নওয়াজ মির্জা এবং ওনার স্ত্রী ইসমতারা খাতুনের নামে বধূ নির্যাতনের মামলা দায়ের করে এসেছেন। দুজনকেই গিয়ে থানায় হাজিরা দিয়ে আসতে হয়েছে। করা হয়েছে তাদের জিজ্ঞাসাবাদ। সেই যে বাড়ি থেকে বের হয়েছে ইফাত, তারপর আর বাড়ি ফেরেনি। এক শার্ট পরে কাটিয়েছে 3 দিন। চুলগুলো উস্কো খুস্কো, উজ্জ্বল মুখখানা মলিন হয়ে গেছে। আরিফকে নিয়ে মোটামুটি সব জায়গায় খোঁজা শেষ, কিন্তু কোথাও পেল না স্ত্রীকে। আরিফ দীর্ঘশ্বাস ফেলে ইফাতের কাঁধে হাত রাখলো, বলল, কম তো খুঁজলি না ভাবি রে, কিন্তু পাইলি না। পুলিশও তো খুঁজছে। এবার একটু কিছু খেয়ে নে, এভাবে না খেয়ে থাকলে তো অসুস্থ হয়ে যাবি, তখন কি হবে? চোখ জোড়া ভিজে উঠল ইফাতের। পুরুষ মানুষের চিৎকার করে কাঁদা বারণ। লোকে কটাক্ষ করবে তাই হয়তো কাঁদতে পারছে না ইফাত নামক শক্তপোক্ত পুরুষটি। ভারী কণ্ঠে বলল, কোথায় চলে গেল আমার পায়রা? আচ্ছা, ওর সঙ্গে খুব খারাপ কিছু হয়নি তো? সব দোষ আমার। কেন ওকে একা একা এদের মধ্যে রেখে গেছিলাম? মানুষ তো নিষ্ঠুর, জঘন্য কিভাবে হতে পারে? বাবা মা হয়ে নিষ্পাপ মেয়েটার সঙ্গে কিভাবে অন্যায় করতে পারলো? সবার বিরুদ্ধে গিয়ে কাঠখড় পুড়িয়ে ওকে নিজের করেছিলাম, কাছে বন্দি করেছিলাম আমার কবুতরকে। কিন্তু কি হলো? রাখতে পারলাম না আমি। কোথায় ও? কি অবস্থা আছে?
নিশ্চুপ আরিফ। প্রত্যুত্তরে কি জবাব দেবে বুঝতে পারল না। শিখা বেগম নিজেকে ঘরবন্দি করে নিয়েছেন। পাড়ার মহিলাগুলো দিনে দুবার এসে খোঁচা মেরে কথা বলে যা ওনার কাছে একদম বিরক্ত লাগে। মেয়ের নামে কেউ খারাপ কথা বললে সহ্য হয় না শিখা বেগমের। ফয়সাল ইসলামও ঠিকঠাক বাড়ি ফেরেন না, হয়তো মেয়েকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছেন। মাঝে একদিন স্কুলে গিয়েছিলেন, কিন্তু পেছনে কলিগদের হাসাহাসিতে আর যান না, যেতে ইচ্ছে করে না। দেখতে দেখতে সপ্তাহ পার হলো। এক গ্লাস পানি পান করে কপালের ঘাম মুছে নিলেন ফয়সাল ইসলাম। ক্লান্ত শরীর নিয়ে কিছুক্ষণ আগে কোত্থেকে যেন ফিরেছেন। স্ত্রীর উদ্দেশ্যে বললেন। শিখা কোনো প্রতিক্রিয়া করলেন না, নীরবে তাকিয়ে রইলেন স্বামীর মুখশ্রীতে। ফয়সাল বললেন, স্কুলের চাকরিটা আমি ছেড়ে দিয়েছি, এখানে আর ভালো লাগছে না। আমরা দেশের বাড়িতে চলে যাব। ভাইজানের সঙ্গে কথা হয়েছে, বাড়িঘর পরিষ্কার করে রাখতে বলেছি। ওখানে গিয়ে না হয় একটা চাকরির ব্যবস্থা করে নেব। প্রিয়াশাকেও ওখানকার স্কুলে ভর্তি করিয়ে দেব। কতদিন পেরিয়ে গেল, মেয়েটার কোনো খোঁজই পাওয়া গেল না। থানা পুলিশ এক করেও কিছু হলো না, আর তুমি কিনা এই মুহূর্তে চলে যেতে চাইছো? কেমন বাবা তুমি? নিয়াজ মির্জার লোকেরা হুমকি ধামকি দিচ্ছে। এক মেয়ে হারিয়েছি, এখন আরেক মেয়েকে হারাতে পারবো না। বেঁচে থাকলে জমি জমা কেনা যাবে, কিন্তু জীবন হারালে কি আর তা পাওয়া যাবে? জমিটা না হয় ভিখারিদের দান করে দিলাম। সবকিছু গোছাও, কাল সকাল হতেই তুলাপুর ছেড়ে যাব। শিখা এক দৃষ্টিতে এখনো তাকিয়ে আছে স্বামীর পানে। কিভাবে দুদিনে মেয়ের কথা ভুলে গেলেন তিনি। ইচ্ছে করছে চিৎকার করে বলতে, আমার মেয়েকে যতক্ষণ না আমি আমার বুকে ফিরে পাচ্ছি ততক্ষণ কোথাও যাব না। কিন্তু বলতে পারলেন না। কণ্ঠস্বর থেকে কোনো শব্দই আর বের হতে চাইছে না। খুব ভোরে মেন সড়কে ট্রাক এসে থামে। কয়েকজন লোক এসে ঘরের আসবাবপত্র নিয়ে ট্রাকে তোলে। বাড়ির মালিক এসেছে। সদর দরজায় তালা লাগিয়ে তার হাতে চাবি তুলে দিলেন ফয়সাল ইসলাম। এই বাড়ি, এই গ্রামে অনেক বছর ধরে বসবাস ওনার। তবে মানুষগুলোর আসল মুখোশ উন্মোচন হতে সবকিছুর উপর থেকে মায়া উঠে গেছে। জমা হয়েছে দীর্ঘশ্বাস। শিখা বেগম স্বামীর উদ্দেশ্যে বললেন, যদি পায়রা ফিরে আসে আমাদের না পেলে তো মেয়েটা কষ্ট পাবে, কান্নাকাটি করবে, তখন কি হবে? ফয়সাল ইসলাম মৃদু হেসে বললেন, তোমার কি মনে হয় মেয়ে আমাদের পালিয়েছে? থেমে যান শিখা। ফয়সাল ইসলাম স্ত্রী এবং মেয়েকে নিয়ে উঠে পড়েন গাড়িতে। গন্তব্য সেই ছেলেবেলা কাটিয়ে আসা স্থায়ী ঠিকানায়। 3 বছর পর গভীর রাত, চারিদিক নিস্তব্ধ। আকাশে আজ চাঁদ নেই, চারিদিক ঘুটঘুটে অন্ধকার। ফয়সাল ইসলামের ফেলে যাওয়া খালি জমিটায় বিশাল লাইব্রেরি উঠেছে বছর 2 আগে। বাহিরে থেকে লাইব্রেরির শাটার নামানো, কিন্তু ভেতর থেকে ভেসে আসছে বেশ কয়েকজনের চাপা গুঞ্জন। নওয়াজ মির্জা ভেতরে বসে আছেন আয়েশ করে। ওনার সামনে বসে আছে 2জন অপরিচিত মুখের লোক। তাদের মধ্যে থেকে একজন লোক এগিয়ে দিল একটি কালো ব্যাগ। ভারী কণ্ঠে বলে উঠল, নতুন মাল এসেছে, একেবারে খাসা মাল। এই ব্যাগের ভিতরেই সব আছে। নওয়াজ মির্জা কুদ্দুসকে ইশারা দিতে কুদ্দুস এসে ব্যাগটা নিয়ে নিল নিজ হাতে। নওয়াজ হেসে বললেন, আপনারা যে খাসামাল দিবেন এটা তো আমার জানাই, অনেক দিনের সম্পর্ক আমগো। আচ্ছা, আজ তাহলে আসি, টাকাটা কিন্তু রেডি রাখবেন। নওয়াজ মির্জা হেসে মাথা নাড়ালেন। তাদেরকে বিদায় জানিয়ে লুকিয়ে লুকিয়ে দোকান থেকে বের হয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। টেবিলে খাবার সাজিয়ে স্বামীর অপেক্ষায় বসে আছেন ইসম তারা। ঘুমে চোখ জোড়া বন্ধ হয়ে আসছে। লাইব্রেরি খোলার পর থেকেই ওনার বাড়ি ফিরতে এমন দেরি হয়, যা ইসম তারার কাছে বড্ড বিরক্তিকর লাগে, কিন্তু প্রকাশ করতে পারে না ভয়ে। সদর দরজায় টোকা পড়ল। ইসম তারা দৌড়ে গিয়ে দরজা খুলে দিলেন। নওয়াজ মির্জা ভেতরে ঢুকে সোজা চলে গেলেন কল পাড়ে। হাত মুখ ধুয়ে এসে খাবার টেবিলে বসলেন। ভাত মাখিয়ে মুখে এক লোকমা তুলতে ইসম তারা নরম সুরে বললেন, 3 বছর পার হয়ে গেছে, অথচ ফোলাডা সেই যে বাড়ি থেকে বাহির হয়েছে আর ফিরে নাই। কোনো খোঁজ খবর তাই নাই তার। কেমন আছে, কই আছে, কিচ্ছু জানি না। আর কতবার কম আপনারে, ফোলাডার একটু খোঁজ নেন। আইতে কোন বাড়িতে, আপনি চাইলে ঠিকই খোঁজ পাইবেন। মুখের খাবার গিলে ফেললেন নওয়াজ মির্জা। ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে বললেন, ফোন দিছি কিন্তু নাম্বার বন্ধ করে। চেয়ারম্যানের হাত অনেক বড়, হ্যাঁ লোক দিয়া খুঁজছে কিন্তু পায় নাই। যেই অফিসে চাকরি করতো সেটাও নাকি ছাইড়া দিছে বছর 3 আগে। আরিফরে জিগাইছি, হ্যাঁ লগেও কোনো যোগাযোগ নেই। আর কি করব, তোমার লেগা আমার পোলাটা বাড়িতে আসা বন্ধ করে দিছে। আমার বাপ হিসেবে অস্বীকার করছে। সব দোষ খালি আমারই। ওই দিন যদি এমনটা না করতাম তাইলে কি আর ওই মাইয়ারে বাপ গ্রাম থেকে যাইতো?
জমিটা আপনি পাইতেন? আরেক লোকমা খাবার মুখে তুলে নিলেন নওয়াজ মির্জা। ইচ্ছে করছে না স্ত্রীর সঙ্গে কথা বলতে। জনমানব শূন্য রাস্তাটায় তেমন একটা গাড়ি চলাচল করে না। সোডিয়ামের আলোয় রাতের আধারেও চারিদিক আলোকিত। রাস্তার ধারে বসার জন্য বেঞ্চ রাখা, সেখানে বসে আছে এক যুবক। পরনের শার্টটা ঘামে ভেজা, এলোমেলো চুলে ঢাকা পড়ে আছে কপাল, কাঁধে ঝোলানো অফিস ব্যাগ যা অযত্নে পড়ে আছে একপাশে। বাড়ি ফেরার নেই কোনো তাড়া, এক দৃষ্টিতে তাকিয়ে আছে পিচঢালা রাস্তায়, মশগুল হয়ে আছে কোনো এক ভাব নাই। রোজই সে এখানে এসে বসে থাকে ঘন্টার পর ঘন্টা। হাতের মোবাইলটা বেজে যাচ্ছে ঝংকার তুলে, কিন্তু তা যেন তার শ্রবণালী পর্যন্ত পৌঁছাচ্ছে না। দৌড়ে এসে তার সামনে দাঁড়ালো আরেকজন যুবক, রাগান্বিত স্বরে বলে উঠল, ভাই তোর সমস্যাটা কি বলবি? কতক্ষণ ধরে কল দিচ্ছি, ধরছিলি না কেন? কি মজা পাস নিজেকে এত কষ্ট দিয়ে? যুবকটি পূর্বের ন্যায় বসে আছে, ঠোঁটের কার্নিশে মৃদু হাসি। দ্বিতীয় যুবকটি বিরক্তের সহিত বলল, আমি তোর সঙ্গে কথা বলছি ইফাত। ইফাত মাথা তুলে তাকালো। তার চাহনি দেখে চমকে উঠল আরিফ। সন্দেহ কণ্ঠে প্রশ্ন করল, তুই কি কিছু খেয়েছিস? নেশা জাতীয় কিছু? চোখ এত অস্বাভাবিকভাবে লাল হয়ে আছে কেন? ইফাত মুচকি হাসল, মিহির স্বরে বলল, নেশা? 5 বছর আগে মারাত্মকভাবে এক কিশোরের নেশা আসক্ত হয়ে পড়েছিলাম। নেশায় বুধ হয়ে তাকে নিজের করে ছাড়লাম। তারপর হঠাৎ করে সে কোথায় যেন হারিয়ে গেল। কিন্তু আমার নেশা আর কাটল না। যেখানে আরেক নেশা আসক্ত হবে কি করে? সন্তর্পণে নিঃশ্বাস ফেলল আরিফ। ইফাতের ঠিক পাশে বসে বলল, মানুষ হারালে তাদের খোঁজ পাওয়া যায়, কিন্তু যারা নিজ ইচ্ছায় হারায় তাদের কি আদৌ খুঁজে পাওয়া সম্ভব? বলেছি না, একদম আমার সামনে ফালতু কথা বলবি না। পায়রা নিজ ইচ্ছে হারায়নি, আমাকে ছাড়া কেউ থাকতে পারে না। এভাবেই কি সারা জীবন থাকার সিদ্ধান্ত নিয়েছিস? সেই যে বাড়ি থেকে বের হলি আর ওদিকে গেলি না। ফয়সাল স্যারও কি সুন্দর নিজের মেয়ের কথা ভুলে সব কিছু গোছগাছ করে চলে গেলেন নিজের পৈতৃক বাড়িতে। গতকাল সন্ধ্যায় মামুন ভাইয়ের সঙ্গে দেখা হলো, তোর কথা জিজ্ঞেস করলো, কিন্তু ঘুরে ফিরে আমাকে সেই এক মিথ্যে কথাই বলতে হলো যে আমি জানি না তোর খবর। নিজেকে একটু গুছিয়ে নে না, একটা মানুষ এভাবে কখনোই চলতে পারে না। তোর জন্য রোজ রোজ কি আমি গ্রাম ছেড়ে শহরে এসে বসে থাকবো? বসে থাকতে কে বলেছে? আমি বলি তোকে আসতে। কেন আসিস? বউকে সময় দে, বউয়ের সাথে সাথে থাক, নইলে দেখবি একদিন হারিয়ে যাবে। থামলো ইফাত। কিছু একটা ভেবে তাচ্ছিল্য হেসে পুনরায় বলল, তোর মা বাবা তো আর আমার বাবা মায়ের মতো অমানুষ নয়। তুই কিভাবে নিজে ভালোবাসা মানুষকে হারাবি? আরিফ উঠে দাঁড়ালো, টেনে উঠালো ইফাতকে, বলল, তুই হয়তো সবাইকে ছাড়তে পারিস, কিন্তু আমি তো আর পারি না। আমার একটা দায়িত্ব আছে, সবসময় তোকে নিজের ভাই হিসেবে ভেবে এসেছি। তাই তুই নিষেধ করলেও আমি তোকে ছাড়ছি না। নে এবার বাড়িতে চল। বাধা দিল না ইফাত, আর না বিপরীতে কিছু বলল। এমনটা রোজই হয়ে আসছে। ফ্ল্যাটের লক খুলে ভেতরে প্রবেশ করতেই বিরক্তিতে চোখ মুখ কুঁচকে নিল আরিফ। জিনিসপত্র সব এলোমেলো। ইফাত তাকে পাশ কাটিয়ে ঘরের ভেতরে প্রবেশ করলো। পরনের শার্টটা খুলে বিছানায় ছুঁড়ে ফেলে বাথরুমে ঢুকে গেল। ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল আরিফ। তৎক্ষণাৎ মোবাইলটা বেজে উঠল। স্ক্রিনে জলজল করছে ওয়াইফ নামটা। এই তো গত বছরই পারিবারিকভাবে বিয়ে করেছে আরিফ। কলটা রিসিভ করে পাশের ঘরে চলে গেল সে। অপর পাশ থেকে অভিমানী কণ্ঠের প্রশ্ন, আজও কি ফিরবা না? হুম, কাল সকাল হলেই চলে আসবো। ও রাতের খাবার খাইছো? না, ভাবছিলাম তুমি হয়তো ফিরবা, তাই খাওয়া হয় নাই। তুমি তো জানোই সবটা, কি করে চলে আসি বলো তো? খেয়ে নাও বউ, কথা দিচ্ছি সকাল হলেই চলে আসবো। কিছুটা হলেও স্ত্রীর অভিমান ভাঙল। আরো কিছু মুহূর্ত কথা বলে কল কেটে দিল আরিফ। ইফাতের ঘরে আসতে অথরের হাসি বিলীন হয়ে গেল। ভেজা তোয়ালে মেঝেতে পড়ে আছে, শুধু একটা ট্রাউজার পরে বিছানায় উপর হয়ে শুয়ে আছে ইফাত। আরিফ কর্কশ কণ্ঠে বলল, খুব অগোছালো হয়ে গেছিস তুই, এমন করে জীবন চলবে? কে চায় জীবন চালাতে? মরে গেলে তো শান্তি। মরে গেলে শান্তি? জীবনে এমন কোনো কাজ করতে পেরেছিস যাতে মরে গেলে শান্তিতে থাকতে পারবি? খারাপ কিছু তো করিনি। তোর সঙ্গে কথা বলাই বেকার। বলিস কেন? একটু শান্তি দে। থেমে গেল আরিফ। বিপরীতে বলার মতো কিছুই খুঁজে পেল না। ভেজা কাপড়গুলো নিয়ে বেলকনিতে মেলে দিল, হাতে শিকল বাঁধা।
বাঁধা স্থানটা কালচে বর্ণ ধারণ করেছে, কোমর পর্যন্ত লম্বা চুলগুলো অযত্নে খোলা। মনে হচ্ছে অনেক দিন ধরে যেন মাথায় তেল দেয় না। বিছানায় হেলান দিয়ে বসে আছে ইরা। সেই ভোরবেলাতে ঘুম ভেঙে গেছে তার। সকালের খাবার নিয়ে ভেতরে প্রবেশ করলেন ইসম তারা। ওনাকে দেখতেই শান্ত নীরব মেয়েটির চোখে মুখে তেজ, রাগ, ক্ষোভ ফুটে উঠল। চিৎকার করে বলল, আমার বাঁধন খুইল্লা দে। ইসম তারা এগিয়ে এলেন, রুটি ছেড়ে মেয়ের মুখের সামনে ধরে বললেন, আগে খাইয়া নে, তারপর খুল্লা দিমু। তুই একটা শয়তান বুড়ি, প্রত্যেক দিন আমারে মিথ্যা কথা কইয়া খাওয়াস, খাওয়ার পর আর খুল্লা দেস না। আজকে সত্য কইতাছি, খাওয়ান খাইলেই খুল্লা দিমু। তৎক্ষণাৎ অথরে হাসি ফুটে উঠল ইরার। চুপচাপ বাধ্য মেয়ের মতো খেয়ে নিল পুরো খাবার। ইসম তারা হাত ধুয়ে চিরুনি দিয়ে নিয়ে এলেন। ভ্রু কুচকে নিল ইরা, শাসনের সুরে বলল, একদম আমার চুল ধরবি না, কইয়া দিলাম। আয় চুলগুলো বাইন্দা দেই, চুল না আশ্রাইলে দেখতে কেমন লাগে। লাগুক, ধরবি না আমার চুল। তাইলে কিন্তু খুল্লা দিমু না বান্ধন। ইরা নিজের জেদ নিয়ে বসে রইল। কিছুতেই কাউকে সে তার চুল হাত দিতে দেবে না। ইসম তারা আর না পেরে চলে যাওয়ার জন্য উদ্যত হলেন। পেছন থেকে ইরা গুমরা মুখ করে বলে উঠল, আচ্ছা, আশ্রাইয়া দে, তারপর কিন্তু খুল্লা দিতে হইব।